নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। লাভ জেহাদে যাবজ্জীবন কারাদণ্ড, অসমে আসছে কঠোর আইন, জানালেন মুখ্যমন্ত্রী। কাটিগড়ার মুস্তাক আহমেদের বাড়িতে পুলিশ বিএসএফ এর যৌথ অভিযানে কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত, পলাতক দুই। রাজ্য বিজেপির কার্যনির্বাহক সভায় উপস্থিত বিক্ষুব্ধরা। বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব, বুধুরাইল এবং বরখলায় স্থানীয়দের হাতে আটক 3 চোর। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসমে শীঘ্রই আসছে কঠোর আইন, লাভ জেহাদের জন্য হবে যাবজ্জীবন কারাদণ্ড। আজ রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভায় এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসমকে বিশেষ সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করতে হবে, এ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। হিমন্ত বলেন, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে হিন্দু মুসলিম উভয়ে একে অপরের জমি ক্রয় করতে পারবেন, এমন ব্যবস্থাও শীঘ্রই চালু হবে অসমে। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীবন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। আমি ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কামত ব্ৰতী হৈ আছো আৰু আমি ব্ৰতী হৈ থাকিম। মই কংগ্ৰেছ দলক মুকলি প্ৰত্যাহ্বান জনাম, হিমন্ত বিশ্ব শৰ্মাক টাচ কৰি চাব, সি যিমান আজি সাহস আজি মোৰ আছে, তাতকৈ 100 গুণ সাহস মই ভগৱানে মোক দিব ৰাজ্যখনৰ সেৱাৰ বাবে কাম কৰি গৈছে। কাটিগড়ার তৃতীয় খণ্ডের মুস্তাক আহমেদ বড়ভুইয়ার বাড়িতে আজ দুপুরে অভিযান চালিয়ে 1 কোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং বিএসএফ। মুস্তাক পালাবার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে, তবে অন্য দুজন পালিয়ে যায়। তার বাড়ি থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত হল রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভা। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও রাজ্য বিজেপির একাংশ নেতার বিক্ষোভ নিয়ে সভায় আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের শীর্ষ নেতারা। বিদ্রোহী নেতা রাজেন গোহাই ছাড়াও অন্যান্য বিক্ষুব্ধরাও এদিনের সভায় উপস্থিত ছিলেন। বরাক থেকে এই সভায় বিধায়ক কৌশিক রায় ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বুধুরাইল বাইপাস থেকে 2 চোরকে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয় জনতা। গত কয়েকদিন থেকে শিলচর কাঁঠাল রোডে চোরের তাণ্ডবে আতঙ্কিত জনগণ। শনিবার রাতে এলাকার ব্যাংক কলোনির এক ব্যবসায়ীর বাড়ি থেকে মাছ চুরি করে নিয়ে যায় 2 যুবক। পরদিন সকালে চুরি যাওয়া এই মাছগুলো বাজারে বিক্রি করতে দেখে ধরে ফেলেন মাছ ব্যবসায়ী। সঙ্গে তাদের আটক করে পুলিশে সমঝে দেওয়া হয়। ধৃতরা সৌরভ দাস এবং কানাই দাস। আমরা ব্যবসা খারাপ যায়, তখন মাছ কালকে আমি বেচতে পারছি না, গরম নিয়ে রাখছি। সকালে ঘুম থেকে উঠে দিকে আমার মাছ নাই, তো মাছ নাই, তখন তো আমি আমার পরিবারের লোক মারছি, নাই তো নাই, কিছু করার নাই। তখন সকালে আমি তখন বাইপাস আনতে যাই মাছ আনা, অন যাইতে তারা রাস্তা দিয়ে মাছ দিয়েছে, আমার মাছটা আমি দিকেছি নিয়েছি, ও তারা ধরে নিয়েছি। তোমার কোন কোন জায়গা? আমি ওইখানে ভাড়া থাকি। ভাড়া তো করে এখানে জায়গার নাম কি? এটা হলো আপনার কাঁঠাল রোড ব্যাংক কলোনি। এর আগে সাইকেল চুরি হয়েছে আমার বাড়ির থেকে গিয়া, ও মনে 15-20 দিন আগে বাইপাসের দ্বারা রাত 2টা-1টার সময় দেখছি তারা 2টা আটাউটি করে রাত দামা করতে 2টা সাইকেল চুরি। আজকে শুনিয়া মুখ কথা দিছি না, ডাইরেক্ট আইছে সুর দেখবার লাগে না, তার সাইকেল বহুত কষ্ট করে দাদা সাইকেল কিনি, জন্য ওখানে একটা সাইকেল কিনতে পারি না, দিব না আর পাবে টাকা। হেরার বাড়িঘর কই? ওইখানে ভাড়া থাকে, তারা কোনো বেজান কমপ্লেইন যায়, তারা ঠিক মতো শাসন করে না। বাবার নাম ও বাসা কয়? বাবার নাম বাসা কয়? ওই বাসা কয়? আমার ঘরের সামনে থাকি আমার একটা সবুজ টুকটুকি, তারা রাত্রে 2টা-2:30টার সময় তারা এটা মানে 3-4 জন আসলো, আমরা ঘুমাই গেছি কিন্তু বুঝ পাইছি না, এটা লইয়া গেছে। 2 দিন আগে আমার ঘরে ঢুকছে, তার মানে আমরা সব উঠে গেছি, তারা ধরতে পারছি না। কালকে রাত্রেও আবার তারা আমার ঘরে গেছে, ওই পার্টিটাও গেছে পয়েন্টে। আমার নাম হলো পিন্টু দাস, বুধরাইল পয়েন্টে।
যে আপনি কি হইন তারা ওইটা ই চুরির লগে তারা জড়িত আছে তারা জড়িত 100% খালি তারা দুইজনই না তার লগে একটা টিম আছে লোক আরো বেটার মানুষ আছে আরো মানে ওদিকে তো হইছিল নাম কইছি না এরা না ওলা একজন রাজু না কি হইলো দলে তো এমনি তোরা কইব পুলিশে দলে তার দুটাউটি ফলো করবো না নি এখন আপনি কি চাইন প্রশাসন আছে কি চাইন আমি প্রশাসন চাই তারা না ছাড়ার লাগি আর তার লগে খেয়ে আছে এটা ধরার লাগি আচ্ছা আচ্ছা আপনার যেগুলো চুরি হয়েছে এগুলো তো আপনি নিশ্চয় এফআইআর দিয়েছিলেন চেক করছে আচ্ছা আচ্ছা কেমন দিন আগে চুরি হয়েছে 3 দিন আগে আমরা গাড়ি চুরি 3 দিন আগে গাড়ি চুরি হয়েছে বরখলার দুর্গাপুরের দোকান চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয় জনতা ধৃতের নাম রেবুল হোসেন বড়ভুইয়া গত 13 জুলাই দুর্গাপুরের আব্দুল বাশির বড়ভুইয়ার দোকানের টিনের চাল কেটে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল পরে পুলিশ তদন্তে নেমে দুর্গাপুরের রেবুল এবং লামার গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করে কিন্তু উভয়ে পলাতক ছিল শনিবার স্থানীয়রা রেবুলকে আটক করে পুলিশে সমঝে দেন আলতা তার লগে চোখ দুগুণ আই একটু দুগু জুগার কিগুন আর গুয়াইলা গাও চোখ দুগুণ আই এগুন তো বাড়ি কেন এগুন তো বাড়ি আমি কোন চোখ না এগুন তো লিয়া গেলে আইলে খেলানে এগুন তো দেখো খেলানে এগুন তো পুরা কথা আমি জানি যাও উবা পাঁচজন না বড় নাম কইলা দেখলে চিনবে নি বাড়ি চিনস নি আচ্ছা কলকে আনছি এগুন তো রে এগুন তো আলতা আনছি কোন আলতা গঙ্গাপুর আলতা আমার গামর তুই নিগুন তোর বাড়িতে গেছত নি চোখ গলা এগুন তোর না গেছি না তার লাগা তো হইতা চোখ দুগু নাই কিটা এক গুড় 10 গু চোখ নি না 10 গু দুগু নাই এক গু নাই তো এক গু চোখ নাই এই দোকানের মালিক আনি নি হইতো আতি সর ভাই অজ্ঞতা মাইয়া দেন মেকিরুঞ্জি বাবা সবার কোন না তারে দিয়া সেগুনটার নাম কই মারামারে বারাতে বাল দিছে হ্যাঁ বাল দিছে ও তো তারে দিয়া না ওর গে হ্যাঁ পুলিশ বারাতে বাল দিছে খার বাল দিছে মসজিদ থেকে আল বিটির গোল কি কমাইছে গোল তো বাল দিছে আমি করে দাও মসজিদের বাক্স করকে নে 2 দিন বাদে কামর ওই কইলা দে সিচুয়েশন বাবা আছে যদি কইলা কি কইলা ইগো হিন্তনে আইয়া ইগাও শুধু কিলে খার করো ভাই খার কেতে ভাই এই ইন্তনে কিলা খার কেতে ভাই খার করো ভাই দুর্গাপুর কি কোন লোকে থাকে ইগো কি কোন লোকে ইগো থাকে আলতা এবারে ঈশান বাংলা বিরতি সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার উপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা এনএন দত্ত রোড শিলচর 1 যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081 আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117 কলকাতার খ্যাতনামা রাজ জ্যোতিষী শ্রী অজয় আসছেন করিমগঞ্জ এবং শিলচর এবং আগরতলায় চাকরিতে বাধা পড়াশোনায় অমনোযোগিতা ছেলেমেয়ের বিয়ে সহ যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আগামী 6 আগস্ট করিমগঞ্জের হোটেল চন্দনে আসছেন শ্রী অজয় 7 আগস্ট শিলচরের হোটেল সুদক্ষিণায় অবস্থান করবেন 9 আগস্ট তিনি অবস্থান করবেন আগরতলার সেন্টার পয়েন্ট হোটেলে যোগাযোগের নম্বর হলো 907351171763
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ধলাই থানা এলাকার 16 নম্বর কাটাখাল এবং 12 নম্বরে দিনের পর দিন নেশাখোরদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার জনগণ। নেশাখোরদের তাণ্ডব রুখতে বিডিপি এবং আবগারি বিভাগের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। নেশাখোরদের দৌরাত্মে এলাকায় অসামাজিক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার থেকে এসব নিজেরাই মোকাবিলা করতে সম্প্রতি গ্রাম রক্ষা শান্তি কমিটি গঠন করেন স্থানীয়রা। আজ এই কমিটির সাপ্তাহিক বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন সভাপতি শঙ্খমণি সিনহা সহ রামচরণ চৌহান। এইটাই হলো আমাদের একটা গ্রামের শান্তি রক্ষার কমিটি একটা আমরা এখানে গঠন করি। প্রতি রবিবার আমরা এখানে বসে আমরা মিটিং আলাপ আলোচনা করি গ্রামের সম্বন্ধে, বাদ বালা যাই হোক, কোনখানে কী কার বিচার আছে এটা আমরা এখানে বসে সমাধান করি। কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই কমিটিটা গঠন করলেন এবং কমিটির নাম কি? আমাদের গ্রাম উন্নয়ন সুরক্ষা শান্তি কমিটি। আমাদের মেন উদ্দেশ্য হইল, আমরা যে এখানে গ্রামে দেখলাম অনেক যাবৎ দীর্ঘদিন যাবৎ আমরা দেখলাম গ্রামে মদ বিক্রি চলিতেছে এবং মদ খাওয়া দাওয়া করে গ্রামের যে ছেলেগুলা রাস্তাঘাটে বসে অনেক নানান ধরনের মানে হাউলিং করে, ড্রাগস মদ, আর এছাড়া গ্রামেগঞ্জে অনেক চুরি চুট্টামি হইতেছে। এটা সম্বন্ধে নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করলাম। গ্রামেও শান্তি, তখন আমরা কতজনে মিলিত হইয়া যৌথ হইয়া আমরা এটার একটা মানে প্রচার অভিযান করার পর আমরা একটা 3-4 গ্রাম নিয়ে আমরা একটা শান্তি রক্ষা কমিটি একটা গঠন করলাম, যাতে গ্রামে আমরা নিজের স্বাবলম্বী, নিজের পায়ে নিজে একটা আত্মরক্ষা। কারণ থানারাও আমরা দেখতেছি, থানারা ঘরে ঘরে আসে তো পারাইতে পারতো না, তারার কাছে এত মেইন পাওয়ার নেই। তাই আমরাও মানে একটা নিজে নিজে একটা মনে করে আমরা যৌথভাবে বসে আমরা করলাম নিজের একটা গ্রামীণ রক্ষা নিজের একটা করতে লাগে, নিজের গ্রামের শান্তি নিজে আমরা করতে লাগবো। তাই বলি আমরা আজকের এই কমিটি আমরা গঠন করা হয়েছে। এবং যাই হোক, যা সমাধান গ্রামের বিচার, যাই ঝামেলা, মায়ের ডাঙ্গা, এটা আমরা বসে আমরা এখানে সমাধান করি। যাই হোক, যেটা সমাধান হয় না থানাত গেলে আমরা থানাতেই গিয়ে আমরা থানার থেকে আমরা থানার ওসিকে রিকোয়েস্ট করে আমরা আনিয়া থানার ওসির সঙ্গে আমরা মিলিত হয়ে আমরা এটাও আমরা সমাধান করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্বে সামিল হলো সঞ্জীবনী এনজিও। আজ ঘুঙ্গুর দুর্গাপল্লীর কালী মন্দিরে 30টি গাছের চারা রোপণ করলেন সঞ্জীবনীর কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পূরবী দত্ত মজুমদার, রুনা চক্রবর্তী, তনুশ্রী নাথ, সুস্মিতা পাল, জয়স্মিতা চক্রবর্তী, রথীন্দ্র বিজয় চক্রবর্তী, জহর দত্ত কানুনগো, অমিত কুমার দেব বিধানশীল, তপন চন্দ্র পাল, শচীন্দ্র চন্দ্র দাস, তপন কুমার শীল, সন্দীপ পাল, বিশ্বজিৎ ঘোষ, পিনাকপানি ভট্টাচার্য, সুচরিত নাথ, দীপু মালাকার, রাজেশ পাল সহ অন্যান্যরা। নমস্কার। আজ আমরা সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আহ্বানে বৃক্ষরোপণ করতে এসেছি শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকার দুর্গাপল্লী স্থিত কালী মন্দির প্রাঙ্গণে। এখানে আজ আমরা 30টিরও অধিক চারা গাছ রোপণ করে যাব। এই চারা গাছগুলোতে সময়ে সময়ে জল দেওয়ার জন্য বা তার যত্ন নেওয়ার জন্য আমি সংস্থার পক্ষ থেকে
মন্দিরের কমিটির কাছে প্রার্থনা জানাচ্ছি, কারণ শুধু চারা গাছ লাগালেই কাজ শেষ হয়ে যায় না। তাকে একটি ছোট্ট শিশুর মতো লালন পালন করে বড় করতে হবে এবং এর জন্য একটু সময় দিতে হবে। প্রাথমিক পর্যায়ে হয়তোবা আমরাও এসে তার যত্ন নেওয়ার চেষ্টা করব। এই এনজিও মারফত আমরা আগেও শহরের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন এলাকায় গিয়ে চারাগাছ রোপণ করে এসেছি, আজও করছি, আর আমাদের এই প্রচেষ্টা আমরা আগামীতেও চালিয়ে যাব এবং আমাদের এই শহরের যে ইকোলজিক্যাল একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে তাকে আমরা ব্যালেন্স করে শহরবাসীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। রেল বিভাগের শীর্ষ আধিকারিকের চক্রান্তের শিকার হয়ে নিয়োগ থেকে এক প্রার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সংবাদ মাধ্যমে বঞ্চিত ওই প্রার্থীর বৃদ্ধা মা সন্ধ্যারানী অভিযোগ করে বলেন, তার ছেলে তারকনাথ কর নিয়োগ পরীক্ষায় পাশ করার পরও তালিকা বদল করে ফেল দেখানো হয়েছে। তিনি এই ব্যাপারে লামডিং এবং দিল্লিতে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি, তাই বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। রানী কর, আমি রেলের ডিপার্টমেন্টে চাকরি করছি। আমি অনেক চাকরির ব্যাপারে অনেক কিছু স্ট্রাগল করছি। আমার জীবনে যত ঘটনা হয়েছে সব আমি মাইনা নিছি, কিন্তু আমার ছেলের সাথে যে পুনরায় এইসব ঘটনা ঘটবে এটা তো আমি মানতে পারি না। আমি বিআরএস নিছি 2009-এ, নেওয়ার পরে আমার ছেলেকে চাকরি দিছি। ও সিএমডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করে। আমার ছেলে এক বছর আগে ওদের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেটাতে ফার্স্ট লিস্টেও পাস করছে। পাস করার পরে রেজাল্টটা ফার্স্ট লিস্টে সবারই নামে পাস করা আছে, সেকেন্ড লিস্টে দেখা যায় ওরে ফেল করায়, ওর সাথে আরও 4জন স্টাফকে ফেল করাইছে। যে পরীক্ষা নিছে সে তো ভালো মতোই পরীক্ষা নিয়ে সে নিজেই রেজাল্টটা দিছে, ঠিক না? তারপরে কি করে সেটা দ্বিতীয় লিস্টে ফেল করা হইল, এটা কি মানা যায়? ওই জন্যই আমি এটা সত্যিকারের বিচারটা চাই যে আমার ছেলের সাথে এরকম কেন হইল। এই ক্ষেত্রে আমি গুয়াহাটিও গেছি, যে পরীক্ষা নিছে সে ভিজিলেন্স অফিসারের কাছেও গেছি, বলে না তো আমি তো ওকে পরীক্ষা নেওয়াইছি, সবাই পাস করছে, কেউ তো ফেল করে নাই, কিন্তু এটা কি করে হইল, তাকে কেন ফেল দেখানো হইল? তারপরে 1 বছর পরে আবার সেই এক্সামটা নেওয়া হইল, নেওয়ার পরে কিন্তু 1 বছর তো পিছিয়ে গেল, একটা বছর তারে লস করাইয়া দিল। সেটাই তো আমি দেখতে চাই যে এটা কি কারণে এইভাবে গাফিলতি করে, কেন করে। বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসাবে আজ দুধপাতিল পিএইচই প্ল্যান্টে গাছের চারা রোপণ করল সবুজ সৈনিক মঞ্চ। এই দিনের কর্মসূচিতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মধুরামুখ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ইকবাল হোসেন বরভুইয়া, সম্পাদক ইউসুফ আলী লস্কর, রেজাউল করিম লস্কর, আনোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন বরভুইয়া, বুদ্ধ দাস, দীপক দাস সহ অন্যান্যরা। এই দিনের কর্মসূচিতে শিলচর সদর ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেজিস্ট্রার ধ্রুবজ্যোতি পুরকাস্তকে সংবর্ধনা জানানো হয়। এই দিনের কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক কুন্তল কুড়ি। স্যানিটাইজার কমিটির সদস্যবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই উদ্যোগে যে ওনারা অংশগ্রহণ করেছেন সবুজ সৈনিকের। তো আমরা বিশেষ করি যে আমাদের এই গাছ লাগানোর মিনিং হচ্ছে যে আমরা কিভাবে আমরা এই স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে কিন্তু গাছের আমরা অত্যন্ত প্রয়োজন, যেটা আমরা পরিবেশন আমরা কইয়া থাকি যে গাড়ির ধুমাতে পরিবেশন খারাপ হয়, কিন্তু সেই পরিবেশনকে নষ্ট করে শুধু গাছের বাতাস, আর দ্বিতীয় নাস্তি কিচ্ছুতেই পারে না, কোনো কিছু পারে না। তো এই কারণে আমরা সকল ভাইদের কাছে এবং সকলেই কারণে জানাশোনার মাধ্যমে আমরা সকল ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আর যাতে আমরা গাছ লাগানোর পরে গাছগুলো যাতে বাঁচে। আর এই গাছগুলো বাঁচা মতলব আমার জীবনে যদি আমি একটা গাছ লাগাইতে পারি, এবং প্রতিটি মানুষের যদি একটা করে গাছ লাগাই আমরা, আর এই গাছগুলো যদি বাঁচাই, তা আমরা পরিবেশন কিন্তু অত্যন্ত ভালো হবে। সেই বলিয়ে আমি আমার এই কমিটির কাছে আমি বিশেষ অনুরোধ করি আর যে সকলেই গাছ যেহেতু লাগাইবার চেষ্টা করবা এবং অন্যরা দিও লাগাইবার চেষ্টা করবা, আর এই গাছগুলি লাগাইলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। হরে কৃষ্ণ। সবুজ সৈনিক মঞ্চের উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়। সবুজ সৈনিক মঞ্চ
গত বছর থেকে যেভাবে বিভিন্ন দিকে খালি গাছ লাগানো নয়, অন্য সামাজিক কাজকর্মে ওদের যে সহযোগিতা ঠিকই প্রশংসনীয়। আজকে এখানে আসার জন্য আমাকে খুব বেশি অনুরোধ করেছে, আমায় আরেক জায়গায় যেতে হবে। তা হলো যে গ্রিন একটা আছে এনজিও, ওই এনজিওতে 11টার সময় ওদের গাছ লাগানো কার্যক্রম আছে। গাছ তো আমরা লাগাবো, কিন্তু ওটাকে বাঁচিয়ে রাখাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করার অভিযোগ উড়িয়ে দিলেন সোনাই রাঙ্গিরঘাটের রৌশন আলী। তিনি ভুয়ো ডিগ্রি নিয়ে চেম্বারে রোগী দেখার অভিযোগে সোনাই থানায় মামলা দায়ের করেন দিদার ঘোষ, গ্রান্টের হোসেন আহমেদ। এদিনে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত রৌশন আলী। এক সাংবাদিক বৈঠকে তিনি তথ্য তুলে ধরে উত্থাপিত অভিযোগ ভুয়ো বলে দাবি করেছেন। পাল্টা মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোনাই রাঙ্গিরঘাট পার্ট 1 ওয়ার্ড নম্বর 8। কালকে হুসেন আহমেদ নামের একজন মানুষ আমার উপরে একটা অভিযোগ করেছে। এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে আমি কিছু কথা তুলে ধরছি। কারণ হচ্ছে উনি বলছেন সর্বপ্রথমে আমি মাধ্যমিক পাস। অ্যাকচুয়ালি একজন মানুষ যদি মাধ্যমিক পাস না হয় তাহলে হায়ার সেকেন্ডারি কীরকম পাস করে? এটা আমার মাধ্যমিকের সার্টিফিকেট, এটা আমার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এটা আমার BMS-এর ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অফ সার্জারির, এটা হলো আয়ুষ কাউন্সিল অফ আসাম, এটা হইল মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাও আয়ুষ কাউন্সিল অফ আসাম, এটা আমার ডিগ্রি নো অবজেকশন সার্টিফিকেট, এটা ডক্টর MGR ইউনিভার্সিটি কলেজ শ্রী সাইরাম আয়ুর্বেদা মেডিকেল কলেজ অফ চেন্নাই তামিলনাড়ু, এটা ডিগ্রি সার্টিফিকেট, এটা সেম তামিলনাড়ু। তো আমার সর্বপ্রথম এটাই হলো যে একটা কোন আমাকে দিয়েছে, কাউন্সিলে অ্যাপ্রুভ করেছে, তাহলে আমি মাধ্যমিক যদি হই না, পাস করি না, হায়ার সেকেন্ডারি যদি পাস করি না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে না, তাহলে একটা কাউন্সিল কি ডকুমেন্ট দিবে? সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। লাভ জেহাদে যাবজ্জীবন কারাদণ্ড, অসমে আসছে কঠোর আইন, জানালেন মুখ্যমন্ত্রী। কাটিগড়ার মুস্তাক আহমেদের বাড়িতে পুলিশ BSF এর যৌথ অভিযানে কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত, পলাতক 2। রাজ্য বিজেপির কার্যনির্বাহক সভায় উপস্থিত বিক্ষুব্ধরা। বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব, বুধুরাইল এবং বরখলায় স্থানীয়দের হাতে আটক 3 চোর। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।